নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেছেন। আগামীকাল বুধবার তিনি সচিবালয়ে যাবেন। তারেক রহমানকে নিয়ে আজকে আলোচনা, তার কারণ এই উপমহাদেশে যে একটি দেশে নির্বাচন হলো এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। যে কোনো দেশেই নির্বাচনের পর সরকার আসে, কেউ একজন প্রধানমন্ত্রী হন, এটাই স্বাভাবিক। তারেক রহমানের ক্ষেত্রে বিষয়টা খানিকটা ভিন্ন। তার একটা কারণ হচ্ছে যে তিনি যে সরণি ধরে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু একটা খুব বিপদসংকুল পথ ছিল। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার বিরোধীরাও নিশ্চয়ই মানবেন যে তিনি একটা আহ, কি বলা চলে যে এক ধরনের প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে আজকে বাংলাদেশের সরকার প্রধান হলেন। তারেক রহমানের পরিবারের কথা যদি প্রথমে বলি, তাহলে তারেক রহমানের পরিবার, তারেক রহমান তৃতীয় ব্যক্তি যিনি একই পরিবার থেকে দেশের রাষ্ট্রপ্রধান হলেন। তার প্রয়াত পিতা জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তিনি নিহত হওয়ার পর চট্টগ্রামে বিক্ষুব্ধ সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পরে বেশ কিছুদিন পর রাজনীতিতে আসেন। দলের প্রয়োজনে দলের নেতা কর্মীদের আগ্রহ, উৎসাহ এবং এক ধরনের চাপ যে এই সংকটে আপনাকে দলের নেতৃত্ব নিতে হবে, এই রকম একটা পরিস্থিতিতে দলের নেতৃত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া, যিনি গত 30শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন। ভারতের রাজীব গান্ধীর মৃত্যুর পরে রাজীব গান্ধীও নিহত হয়েছিলেন এলটিটি জঙ্গিদের হাতে 1991-এর 21শে মে। রাজীব গান্ধীর হত্যার পরে কংগ্রেসের একটা বড় অংশ চেয়েছিল যে কংগ্রেস সেবার ক্ষমতায় আসে। তারা অনেকেই চেয়েছিলেন যে সোনিয়া গান্ধী তিনি প্রধানমন্ত্রী হন এবং তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হন। কিন্তু সে সোনিয়া গান্ধী প্রায় 8-9 বছর তিনি অপেক্ষা করেছেন, তারপর তিনি দলের প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি মানে সংসদে গিয়েছেন। খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ক্যান্টনমেন্টে কাটিয়েছেন এবং সেই সূত্রে তারেক রহমান এবং তার ছোট ভাই, যিনি অকালে প্রয়াত হয়েছেন, তাদের দুজনের ছেলেবেলাটা কেটেছে ক্যান্টনমেন্টে। তারেক রহমানকে কেন্দ্র করে একটা মানে তার স্কুল জীবন, কলেজ জীবনের পর যখন তিনি আস্তে 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 রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, তখন থেকে তাকে কেন্দ্র করে নানান ধরনের বিতর্ক দানা বাঁধে। খালেদা জিয়া তিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ 45 বছর তিনি বিএনপির সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এবং বিএনপি এমন একটা দল যে দলে নানান মতে, নানান রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষেরা আছেন, যাদের কারো রাজনীতি শুরু হয়েছিল বামপন্থী দলে। এই দলে একেবারে বলা চলে যে পাকিস্তানপন্থী লোকেরা আছেন, চীনপন্থী লোকেরা আছেন, ভারতপন্থী লোকেরা আছেন, অসাম্প্রদায়িক চেতনায় মানে বিশ্বাসী প্রচুর নেতা কর্মী এই দলে আছেন। বিএনপি আসলে, বাংলাদেশের অনেকে বলেন যে বিএনপি আসলে ঠিক রাজনৈতিক দল নয়, এটা আসলে একটা রাজনৈতিক মঞ্চ, যেখানে অনেক মতের একটা মিলন ক্ষেত্র হচ্ছে বিএনপি। এরকম একটা দল, যে কথা আমি বললাম সেটা শুনতে ভালো লাগে, কিন্তু এরকম একটা দল পরিচালনা করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। তার কারণ সকলের মতকে অ্যাকোমোডেট করে তারপর সিদ্ধান্ত কিন্তু একটিই হয়। সেদিক থেকে সদ্য প্রয়াত খালেদা জিয়া তিনি রাজনীতিতে তার যে অবদান তিনি বিএনপির ক্ষেত্রে এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে রেখেছেন, সেটাও কিন্তু একটা অনন্য, যে এত মতকে অ্যাকোমোডেট করে তিনি সকলের শ্রদ্ধেয় নেত্রী হতে পেরেছিলেন। এখন তারেক রহমানকে নিয়ে যে বিষয়গুলি, সেগুলি দানা বাঁধে 2001 থেকে 2006, এই সময় যে খালেদা জিয়ার যে সরকার, সেই সময় খালেদা জিয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমান তিনি সমান্তরালে শাসন প্রশাসন চালাচ্ছেন, এইরকম একটা অভিযোগ তার সম্পর্কে ছিল। যদিও তার অনেক আগে থেকেই তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। 1986 সালে বাংলাদেশে একটি উপজেলা নির্বাচনে তিনি খানিকটা বলা চলে যে তদারকির দায়িত্বে ছিলেন। বলা চলে যে সেটাই ছিল তার রাজনীতিতে হাতেখড়ি। এরপর 1991 সালে, অর্থাৎ মধ্যবর্তী সময়টি বাংলাদেশ একটা উত্তাল রাজনীতি গিয়েছে। সেটি হচ্ছে যে সেনা শাসক
হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এবং ওই একটি পর্ব যখন দুজনে পাশাপাশি হেঁটেছেন এরশাদের সরকারের পতন চেয়ে, সেই যে পর্ব, সেই পর্বের পর যখন এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের আন্দোলনের মুখে পদত্যাগ দীর্ঘদিন পরে মানে পরবর্তীকালে খুব একটা দেখা যায়নি। 96 সালে একটি ঘটনা ঘটেছিল যে খালেদা জিয়ার নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, প্রথম নির্বাচনটি আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল বয়কট করে এবং তারা রাজপথে আন্দোলন করে আবার নির্বাচন করতে বাধ্য করেন। কিন্তু 91 সালে যে নির্বাচনটি হয়েছিল, যে নির্বাচনে খালেদা জিয়া প্রথম বাংলাদেশের একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, সেই নির্বাচনে তিনি 5টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই 5টি কেন্দ্রে তার নির্বাচনের কাজ দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন একজন নেতা, তার নাম গয়েশ্বর চন্দ্র রায়, যিনি এবার ঢাকা 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপির স্থায়ী কমিটি অর্থাৎ নীতি নির্ধারক কমিটির সদস্য। গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গেই খালেদা পুত্র তারেক রহমান, বড় ছেলে, তিনি মায়ের নির্বাচনী কাজ দেখভাল করেছিলেন। ফলে এইটা ছিল তারেক রহমানের একেবারে গোড়ায় নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম উপলব্ধি করা, অনুধাবন করার একটা প্রশিক্ষণ। 2001 থেকে 6 এই সময়টা বিএনপি সরকারকে কেন্দ্র করে ভারতের সঙ্গে অনেক তিক্ততা তৈরি হয়। বিএনপি সরকারের অনেক রকম পদক্ষেপকে ঘিরে নানান ধরনের বিতর্ক হয়। একটি বিতর্ক আবার ছিল তারেক রহমানকে কেন্দ্র করে, যে তিনি সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। সেই তারেক রহমানকে যখন 2007-8 এই যে 2 বছর বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার তাকে দুর্নীতির মামলায় জেলে পাঠায় এবং সেই জেলে তার উপরে যে অকথ্য নিপীড়ন নির্যাতন হয়েছিল, সেই সময় তাকে যখন আদালতে তোলা হতো তখনই দেখা যেত যে তিনি শারীরিকভাবে অসম্ভব রকম দুর্বল হয়ে পড়েছেন এবং তার চলার শক্তি নেই, এবং তিনি বেশ কয়েকবার বলেছেন যে শারীরিক মানসিক ভাবে তাকে বিপর্যস্ত করে তোলা হয়েছে। এরপরে খালেদা জিয়া তিনি নানানভাবে চেষ্টা করেন ছেলেকে মুক্ত করার, এবং তিনি তখন বিরোধী নেত্রী, তিনি চেষ্টা করে একটা পর্যায়ে সরকারকে রাজি করান এবং তারেক রহমান জামিন পান এবং তিনি লন্ডনে চলে যান, সপরিবারে চলে যান যে চিকিৎসা করাতে। এবং সেখান থেকে তিনি পরবর্তীকালে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ 2008-এ যে সংসদ নির্বাচন হয় এবং 2009-এর গোড়ায় শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তারেক রহমান মনে করেন যে বাংলাদেশের এই পরিস্থিতি তার জন্য মোটেই অনুকূল নয়। তার ফলে তিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। এই যে রাজনৈতিক আশ্রয়ে 17টি বছর তিনি কাটিয়েছেন দেশের মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে। পরবর্তীকালে তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করেছেন এবং একটা সময়তে তিনি কার্যনির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাস্তবে তিনিই ছিলেন চেয়ারম্যান। তার কারণ তার মা মারা যাওয়ার আগে দীর্ঘ সময় তিনি ছিলেন শয্যাশায়ী। ফলে তারেক রহমান তিনি নিজেকে একজন যোগ্য নেতা হিসেবে তুলে ধরেছিলেন লন্ডনে থাকাকালীন। সেখান থেকে তিনি ভার্চুয়াল মারফত অর্থাৎ ভার্চুয়াল পদ্ধতিতে তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করতেন, দলের জনসভায় ভাষণ দিতেন এবং এইভাবে তিনি কিন্তু বিএনপিকে অটুট রেখেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। আরো অভিযোগ ছিল যে হাসিনা সরকার বিরোধীদের ছত্রখান করার চেষ্টা করেছে এবং তাদের মানবাধিকার হরণ, গণতান্ত্রিক অধিকার হরণ, এই সব কিছু করেছে। কিন্তু এত কিছুর পরেও কিন্তু দেখা গিয়েছে যে একদিকে খালেদা জিয়া তিনি কারাবন্দী এবং শয্যাশায়ী, গুরুতর অসুখে তিনি শয্যাশায়ী, তার চলশক্তি চলে গিয়েছে, তিনি প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারছেন না। অন্যদিকে তার পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে। এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু বিএনপির নেতা কর্মীদের কাউকে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ পার্টি তারা কিন্তু ভাঙাতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা দল এইরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অটুট ছিল। এর কৃতিত্ব অবশ্যই বিএনপির বাকি সব নেতার, কিন্তু শীর্ষ নেতাকে অবশ্যই কৃতিত্ব দিতে হয়, কারণ ক্যাপ্টেনের একটা বড় ভূমিকা থাকে। তারেক রহমান এই ক্যাপ্টেনের দায়িত্বটা কিন্তু লন্ডনে
নির্বাসিত জীবন কাটানোর সময় থেকেই পালন করে আসছিলেন। ফলে তিনি যেভাবে দলকে পরিচালনা করেছেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। এখন এই যে তিনি লন্ডনে ছিলেন, এই সময় তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলি মামলা বাংলাদেশের বিভিন্ন আদালতে দায়ের হয়। তার মধ্যে একটি মামলা ছিল যে হাসিনা সরকার পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে যে মামলাটি করা হয়েছিল, সেটি হচ্ছে যে 2004-এ শেখ হাসিনার ওপর যে গ্রেনেড হামলার ঘটনা ঘটে, সেই ঘটনার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল যে তিনি ছিলেন ষড়যন্ত্রী। তিনি এবং বিএনপি সরকারের অর্থাৎ 2001 থেকে 2006 এই সময়ে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফরজামান বাবর, এই দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছিল এবং এই মামলাতে তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছিল। অন্যান্য দুর্নীতির গুচ্ছ মামলা তার বিরুদ্ধে কিন্তু কুচ্ছই দুর্নীতির মামলা দায়ের হয়েছিল, সেগুলো অধিকাংশই ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা এবং সেই মামলাগুলো বাংলাদেশের বিভিন্ন আদালতে চলছিল এবং বিভিন্ন মামলাতে তার উপর নানা ধরনের সাজা ঘোষণা করা হয়। ফলে এই মামলাগুলি থেকে নিষ্কৃতি না পেয়ে দেশে ফেরাটা তার জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তিনি বিভিন্ন সময়তে বিএনপি নেতৃত্ব গত প্রায় 1 বছর ধরে বলছিলেন যে তারেক রহমান দ্রুত ফিরবেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরেছেন 25শে ডিসেম্বর 2025। তার কারণ তার ব্যক্তিগত নিরাপত্তা, তার রাজনৈতিক ভবিষ্যৎ, এই বিষয়গুলি নিয়ে তার মধ্যে খানিকটা সংশয় ছিল। কিন্তু সৌভাগ্যবশত যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আরো যে বিভিন্ন দৃশ্যমান অদৃশ্য প্রতিষ্ঠান যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারেক রহমান নির্বিঘ্নে দেশে ফিরেছেন এবং তারপর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন। এর মাঝখানে তার জীবনে আরো একটা বড় ধরনের শোক, সেটি হচ্ছে যে তিনি দেশে পা রাখার 5 দিনের মাথায় তার মা প্রয়াত হন। ফলে এই যে একটা শোক, এই শোকটাকে এই নির্বাচনে তারেক রহমান কিন্তু শক্তিতে পরিণত করেছেন। খালেদা জিয়া তার মৃত্যুর পর তার জানা যায় যেভাবে জনজোয়ার বয়ে গিয়েছিল ঢাকার রাজপথে, সেখান থেকে বোঝা গিয়েছিল যে বিএনপি নেত্রী কি পরিমাণ জনপ্রিয় ছিলেন। এবং আমি ঢাকায় গিয়েছিলাম নির্বাচন কভার করতে, সেখানে আমি শুনেছি মানুষের কাছে যে বিএনপির বাইরেও বহু মানুষের একটা আস্থা ভরসা অর্জন করতে পেরেছিলেন প্রয়াত খালেদা জিয়া। ফলে তার জানাজাতে শুধুমাত্র যে বিএনপি নেতা কর্মীরা সামিল হয়েছিলেন তাই নয়, আরো রাজনীতির বৃত্তের বাইরের মানুষও কিন্তু তার জানাজাতে সামিল হয়েছিলেন। ফলে এই শেষ যাত্রায় এই যে ভিড়, অর্থাৎ খালেদা জিয়াকে কেন্দ্র করেছে আবেগের প্রবাহ দেখা গিয়েছিল, তার কিছুটা ভূমিকা অবশ্যই এবারের বিএনপির বিপুল জয়ে আছে। বিএনপি 209টি আসন একাই জিতেছে এবং তাদের জোট মিলে তারা পেয়েছে 212টি আসন, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অর্জন করেছে। শুধু তাই নয়, তারা প্রায় 50%, বিএনপি এই প্রথম তাদের অতীতে সব রেকর্ড ছাপিয়ে এই প্রথম তারা 50% ভোট পেয়েছে, এটাই রেকর্ড। অর্থাৎ বিএনপির যে প্রাপ্ত ভোট, সেই ভোট তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার সময় বা তার মা খালেদা জিয়ার সময়তে 3বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই সময়গুলোতে বিএনপি নির্বাচনগুলিতে যে ভোট পেয়েছে তার তুলনায় এবারে প্রাপ্ত ভোট প্রায় 8-9% বেশি। ফলে এটাও কিন্তু তারেক রহমানের একটা বড় কৃতিত্ব যে এইরকম একটা পরিস্থিতিতে তিনি নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়েছেন, ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছেন এমন একটা ময়দানে, যে ময়দানে তিনি প্রথম আবির্ভূত হলেন। এটাও কিন্তু একটা অন্য বিষয় যে এই প্রথম বাংলাদেশে কোনো নির্বাচনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করলেন। অতীতে কোনো নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে তিনি ছিলেন এমন ক্যাপ্টেন যিনি এই অচেনা মাঠে তিনি নিজেও একজন নতুন খেলোয়াড়। ফলে সেই জায়গা থেকে বলতে হয় যে ফলাফলটি বিএনপি করেছে তার নানাবিধ কারণ আছে। যে আওয়ামী লীগ ময়দানে ছিল না, মুক্তিযুদ্ধের কথা বিএনপি এমনভাবে প্রচার করেছে, মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার কথা যেভাবে তারা বলেছে, তার ফলেও বহু মানুষ যারা বিএনপি করেন না, আমি ঢাকায় গিয়ে দেখেছি যে আওয়ামী লীগের একটা অংশ এবং সংখ্যালঘুদের প্রায় 90-95 তারা কিন্তু একেবারে হৈ হৈ করে দল বেঁধে জোট বেঁধে বিএনপিকে ভোট দিয়েছে এই জন্যে যে তারা জামায়াতে ইসলামীকে আটকাতে চায়।
ফলে তারেক রহমান তিনি আজকে এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী হলেন যেটা রাজনীতিতে খুব বিরল, অর্থাৎ যার যাবজ্জীবন সাজা হয়েছিল, হয়তো তার জীবন কাটতো কারা অন্তরালে, সেই ব্যক্তি আজ বিকেলে, মঙ্গলবার বিকেলে শপথ নিলেন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে। এখন খুব সংক্ষেপে আলোচনা করতে চাই যে তারেক রহমান তিনি যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটা চরম অস্থিরতার মধ্য দিয়ে চলছিল। অন্তর্বর্তী সরকারের সময়তে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, অর্থনীতি ভেঙে পড়েছে এবং আরো নানান ধরনের অনাচারের কাহিনী আমরা সবই জানি। শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সকলে আক্রান্ত, মব কালচার যেভাবে মাথাচাড়া দিয়েছে এটা নিয়ে সকলে, দল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলে উদ্বিগ্ন। এইরকম একটা পরিস্থিতিতে, একটা সংকটময় পরিস্থিতিতে, সংকটময় অবস্থায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এখন তার সামনে এই যে কথাগুলি আমি বললাম, এগুলো তো চ্যালেঞ্জ বটেই, অর্থাৎ আইন শৃঙ্খলাকে দ্রুত স্বাভাবিক করতে হবে। অতি উৎসাহী বিএনপি কর্মীরা যাতে বিরোধীদের উপর হামলা না করে, আবার বিরোধীরাও যাতে সরকারকে প্রবলভাবে চাপ সৃষ্টি করে সরকারি কাজে বাধা সৃষ্টি করতে না পারে, এটাও কিন্তু তাকে নিশ্চিত করতে হবে। ফলে বিষয়টি খুব সহজ নয় এবং বাংলাদেশের রাজনীতির যে কালচার, সেই কালচারে এই কাজটা অত্যন্ত কঠিন। কারণ বিরোধীরা, যেটা দেখা গিয়েছে, এই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে, যে সরকারের যে কোনো কাজে বাধা সৃষ্টি করার যে কালচার আমাদের এই উপমহাদেশে আছে, বাংলাদেশ তার থেকে বাইরে নয়। ফলে এই সমস্যা তারেক রহমানকেও ফেস করতে হবে। একটা গুরুতর সমস্যা হচ্ছে যে 23 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, অর্থাৎ তার সরকারের ঘাড়ে বিগত সরকারের বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপানো আছে। এই ঋণ পরিশোধ করতে সরকার দায়বদ্ধ, কারণ এখানে বিদেশি ঋণ আছে, এখানে বাজার থেকে তোলা অর্থ আছে, যেগুলো জনগণের টাকা, সেগুলির নিয়মিত সুদ প্রদান করতে হবে, ম্যাচিওর করে গেলে সেই টাকা তাকে ফেরত দিতে হবে। ফলে এই যে একটা বিপুল ঋণের বোঝা, এইটা এই ভঙ্গুর অর্থনীতিতে কিভাবে তারেক রহমান মোকাবিলা করবেন, এটা আগামী দিনে সকলেরই কিন্তু মানে নজর থাকবে, যে কিভাবে তিনি অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করেন, অর্থনীতির চ্যালেঞ্জগুলোকে, আর্থিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলোকে তিনি কিভাবে মোকাবিলা করেন। তার কারণ বিগত কয়েক মাসে অন্তত অন্তর্বর্তী সরকারের একটা লম্বা সময় ধরে বাংলাদেশে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চলেছে, তার অন্যতম নিশানা ছিল শিল্প, বিশেষ করে দেশটির অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্ট শিল্প। সেখানে কিন্তু বিপুল পরিমাণ অনাচার হয়েছে, ভাঙচোর, অগ্নিসংযোগ, কর্মী বিক্ষোভ, নানানভাবে কিন্তু সেটা একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এইগুলি সমস্ত তাকে নিয়ন্ত্রণ করতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য তারেক রহমানকে যে সময়ও দিতে হবে, এই বিষয়টাও কিন্তু যারা তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করছেন, তাদেরকে কিন্তু বিবেচনায় রাখতে হবে, যে সদ্য দায়িত্ব নেওয়া একজন ব্যক্তিকে অন্তত ভালো করে মানে অক্সিজেন নেওয়ার সময় দিতে হবে। অর্থাৎ কালই যদি কেউ দাবি নিয়ে ময়দানে নেমে পড়েন, সেটা কিন্তু মোটেই সঠিক কাজ হবে না। নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকারকে পরিস্থিতি বুঝতে এবং মানিয়ে নেওয়ার জন্য এবং পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য সরকারকেও কিন্তু জনসাধারণের তরফে সময় দেওয়া দরকার। তারেক রহমানের কাছে আরো অনেক বড় চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনটি কিভাবে সম্ভব, তার কারণ আওয়ামী লীগের একটা বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার জন্য, এটা যেমন একটা কারণ। তেমনি রাজনীতির ভারসাম্য রক্ষার জন্যও কিন্তু আওয়ামী লীগকে মুক্ত রাজনীতি করার সুযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে তারেক রহমান খুব ইতিবাচক কথাই বলেছেন, আমি বলবো। তাকে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি কোনো বিস্তারিত উত্তরে যাননি, তিনি শুধু বলেছেন যে আইনের বিষয়ে, মানে আইনের পথেই যা হওয়ার হবে। এখন আইনের পথে কিন্তু সবসময় যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ফাঁসি হয় তা কিন্তু নয়, আইনের পথে ফাঁসি মকুবও হয়। যার প্রতি নিষেধাজ্ঞা আছে তার নিষেধাজ্ঞাও প্রত্যাহারিত হয়। সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত কিন্তু তারেক রহমান নিজে। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাবাসের সাজা ছিল, তিনি সেই মামলাতে নির্দোষ প্রমাণিত হয়ে আজকে বাংলাদেশে তিনি স্বদেশ প্রত্যাবর্তন হয় এবং আজকে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। ফলে তিনি যে কথাটি বলেছেন, সেটা আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট সকলের জন্য কিন্তু
যথেষ্ট ইতিবাচক কথাই, অর্থাৎ তার কারণ ব্যক্তি হিসেবে তার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত, এগুলো কারণ এগুলো হচ্ছে সবই আদালতের রায়। তবে একথাও ঠিক যে প্রধানমন্ত্রীর হাতে অনেক পাওয়ার আছে, প্রধানমন্ত্রী অনেক মানে সিদ্ধান্ত নিতে পারেন যেগুলি দলের তরফে রাজনৈতিক সিদ্ধান্ত। আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের সরকার কি পদক্ষেপ করে, এদিকে কিন্তু এই বিষয়ে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক দুনিয়ার নজর থাকবে। তারেক রহমানের সরকারের কাছে বিদেশ নীতি, তারা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এইটা হচ্ছে তারেক রহমানের সরকারের বিদেশ নীতি হবে। এখন এই সবার আগে বাংলাদেশ এই বিষয়টিকে নিয়ে যদি এগোতে হয়, তাহলে তার সামনে কতগুলি বিষয় আছে যেগুলি হয়তো আগামী দিনে একটা চ্যালেঞ্জও হতে পারে। এখনো পর্যন্ত ভারত সরকারের তরফে বিএনপি সরকারকে এবং তারেক রহমানকে যেভাবে শুভেচ্ছা অভিনন্দন জানানো, এবং আজকে এই মঙ্গলবার শপথ গ্রহণের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তারেক সরকারের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন, যেখানে তাকে বলা হয়েছে যে অতি দ্রুত বা যত দ্রুত সম্ভব আপনি ভারত সফরে আসুন। অর্থাৎ ভারত সরকার তারা চেষ্টা করছে যে ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়েই ব্যস্ত, এই বার্তাকে বা এই যে ধারণা, এই ধারণাকে ভারত সরকার এখন নানানভাবে খণ্ডন করার চেষ্টা করছে। ভারত সরকার বিএনপির দিকে আগাম করমর্দনের হাত বাড়িয়ে রেখেছে। তার কারণ ভারত সরকারের কাছেও এই ধারণা ছিল যে বিএনপি বাংলাদেশে বিকল্প ভারত বন্ধু হতে পারে, এবং বিএনপি তাই ক্ষমতায় আসুক, এটা ভারতের প্রত্যাশা ছিল। বাংলাদেশের এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী তারা খুব বড় রেজাল্ট করেছে। এই জামায়াতে ইসলামীকে মাঠে ময়দানে মোকাবিলা করা, এর জন্য কিন্তু আওয়ামী লীগকে ময়দানে মুক্ত রাজনীতি করতে দেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক। আমি আবার ফিরে যাই বিদেশ নীতির প্রসঙ্গে, যে একদিকে যেমন ভারত, তেমনি আছে চায়না, অন্যদিকে আছে পাকিস্তান, তার আরেকটি রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এই চারটি দেশকে কিভাবে তারেক রহমান তার বিদেশ নীতিতে ভারসাম্য রক্ষা করেন, এই ব্যাপারে কিন্তু শুধু বাংলাদেশের মানুষ নন, আন্তর্জাতিক মহল এই বিষয়ে তাদের নজর থাকবে। তিনি যাকে প্রধান বিদেশ মন্ত্রী করলেন, খলিলুর রহমান, তিনি বিগত অন্তর্বর্তী সরকারের, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। একজন নিরাপত্তা উপদেষ্টাকে প্রধান বিদেশ মন্ত্রকের বিদেশ মন্ত্রী করা, এটা খুবই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, যেটা মনে করা হচ্ছে যে ভূ রাজনৈতিক কারণে, অর্থাৎ যেটাকে আমরা বলি জিও পলিটিক্স, এই উপমহাদেশে বাংলাদেশকে কেন্দ্র করে যে বিভিন্ন দেশের স্বার্থ কাজ করে, সেই স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সুরক্ষা নিরাপত্তাকে নিশ্চিত করে ভারসাম্য রক্ষার কাজটি খলিলুর রহমান ভালো করবেন, এটাই সম্ভবত বিএনপি নেতৃত্ব বা তারেক রহমান মনে করেছেন। তাই তার কারণ বিদেশ মন্ত্রী হিসেবে আরো অনেকের নাম আলোচনায় ছিল, এমনকি অন্তর্বর্তী সরকারের যিনি বিদেশ উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, তিনিও যথেষ্ট এফিশিয়েন্ট একজন ব্যক্তি। তিনি অতীতে বিদেশ সচিব ছিলেন বাংলাদেশের, ভারতে হাই কমিশনার ছিলেন, কলকাতার উপদূতাবাসে দায়িত্ব পালন করে গিয়েছেন। সজ্জন ব্যক্তি, অত্যন্ত এফিশিয়েন্ট, কম কথা বলেন কিন্তু কাজের কথা বলেন। তাকে করা হয়নি, করা হয়েছে খলিলুর রহমানকে। তো এই যে বিষয়গুলি, এইগুলি থেকে যেটা বোঝা যায় যে তারেক রহমান তার বিদেশ নীতিতেও একটা ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশের নিরাপত্তা সুরক্ষাকে নিশ্চিত করেই সেই ভারসাম্য যাতে রক্ষা হয়, সেইটা তিনি করতে চাইছেন। এখন তারেক রহমান যে মন্ত্রিসভা গড়েছেন, সেটা নিয়ে বলে শেষ করব। তার মন্ত্রিসভাতে নবীন, প্রবীণ এবং নবীন বা নতুন মন্ত্রী, সরকারি কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেই এমন লোকেরা যেমন আছেন, আবার তাদেরকে অভিজ্ঞতা দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য প্রবীণেরা আছেন। খালেদা জিয়ার সঙ্গে মন্ত্রিসভায় ছিলেন এরকম 9 জন প্রবীণ ব্যক্তি এই মন্ত্রিসভায়, তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন। এই মন্ত্রিসভা থেকে যে বার্তাটা বোঝা যায় সেটা হচ্ছে যে তারেক রহমান কথা কম কাজ বেশি, এটাই চান। অর্থাৎ তিনি যে মন্ত্রিসভা করেছেন, সেখান থেকে এই একটা বার্তা আছে যে তিনি একটি কাজের মন্ত্রিসভা করেছেন, অর্থাৎ যে মন্ত্রিসভা কাজ করবে, তার কারণ তার কমিটমেন্ট আছে, তার অঙ্গীকার আছে নতুন বাংলাদেশ, এবং নতুন বাংলাদেশ যদি তাকে গড়তে হয়, তাহলে দ্রুত তার সরকারকে ভালো কাজ, মানুষের হৃদয় জয় করার জন্য উপযুক্ত কাজ করতে হবে। তবে আবারও বলি,
একটা সরকারকে সময় দিতে হয়, ভাবনার জন্য সময় দরকার, বাস্তবায়নের জন্য সময় দরকার, কোনটা আগে কোনটা পরে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দরকার। বাংলাদেশের সাধারণ নাগরিক ভোটার বিএনপির সাপোর্টার শুধু নয়, যারা বিএনপিকে অপছন্দ করেন সেই নাগরিকেরা, অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক, তাদেরও কিন্তু একটি কর্তব্য আছে সরকারকে অন্তত ভালো করে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেওয়ার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।